আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়তেছি অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বৃদ্ধি, বংশবৃদ্ধি। এই চ্যাপ্টারের উপর ইতিপূর্বে আমরা 4টি পর্ব শেষ করেছি এবং এটি আমাদের পঞ্চম পর্ব। এই পর্বে আমরা এই পরাগায়নটা থেকে শুরু করব, মানে পার্ট 5 ও 6 এই পরাগায়ন শুরু করবে এবং পার্ট 5 ও 6 শেষ করে ফেলবো, মানে পরাগায়ন শেষ করে ফেলবো। এই ককশি লেখা এতটুকু পর্যন্ত পড়ে ফেলবো এবং এর উপরে যতগুলো এমসিকিউ আছে আমরা এমসিকিউ গুলো সব সলভ করে ফেলবো। এই যে এমসিকিউ গুলো, এই এমসিকিউ গুলো সব সলভ করে ফেলবো, ঠিক আছে? তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো। অনেকগুলো ছন্দ আমরা আজকেও পড়বো, ছন্দের মাধ্যমে মনে রাখার টেকনিক মানে ট্রাই করব। যদিও অনেকগুলো ছন্দ হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারের উপর, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই চ্যাপ্টারে এমসিকিউ অনেক বেশি এবং এমসিকিউ পারতে হলে ছন্দ দিয়ে মনে রাখা লাগবে। এখন অনেকে আছে যে ছন্দ লাগে না, তারা যাদের ছন্দ ছাড়াই মুখস্থ থাকে তোমরা ছন্দ ইউজ করবা না, শুধু শুধু ছন্দ মনে রাখা ট্রাই করবে না, ঠিক আছে? যাদের মনে থাকে না, পেজ বেঁধে যায়, তারা ছন্দ দিয়ে বোঝার ট্রাই করবে, ঠিক আছে? শেষে যে হবে কি, ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ লাগতেছে, এমন হয়ে যাবে, ঠিক আছে? ছন্দ মনে রাখার জন্য আবার ছন্দ লাগতেছে। তো চলো আমরা আজকের পড়াশোনা শুরু করে ফেলি। আচ্ছা, পরাগায়ন। পরাগায়নকে পর সংযোগও বলা হয়, পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়, ঠিক আছে? পরাগ সংযোগও বলা হয়। জাস্ট রিডিং। পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়া পূর্ব শর্ত। এইটা গুরুত্বপূর্ণ যে পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়া পূর্ব শর্ত। তাহলে ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি? ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি? পরাগায়ন। ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি? পরাগায়ন, ঠিক আছে? আচ্ছা, একটি ফুলের পুংস্তবকের পরাগধানীতে তোমার আঙ্গুলের ডগা ঘষে দেখো, মানে তোমার আঙ্গুল দিয়ে তোমার ফুলের পুংস্তবকের পরাগধানী, ফুলের পুংস্তবকের পরাগধানী তোমাকে আঙ্গুল দ্বারা ডলতে বলতেছে, ঘষতে বলতেছে। এখন কথা হয়েছে পরাগধানী কি, হ্যাঁ, এছাড়া পুংস্তবক কি, এগুলো কিন্তু আমি সব পড়াইছি না? পড়াইছি। আচ্ছা, এখন বলছে তোমার হাতে নিশ্চয়ই হলুদ বা কমলা রঙের গুঁড়ো লেগে গেছে, এই গুঁড়ো বস্তুগুলো পরাগরেণু। এখন বিষয়টা হয়েছে তোমাকে ঠিক কোন জিনিসটা আসলে ডলতে বলতেছে তোমরা অনেকে বুঝতে পারতেছো না, আমি দেখাইনি। এই যে এটা জবা ফুল। জবা ফুল কি ব্যাপারে এমন করতেছে কেন? ল্যাপটপ ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে জবা ফুল। জবা ফুলে এই যে হলুদ অংশটা না, এই যে হলুদ অংশটা, এই হলুদের এগুলো কি ছিল? চিকন চিকন এগুলো ছিল কি? পরাগদণ্ড, বা সরি, হ্যাঁ পরাগদণ্ড ছিল না, দণ্ডই ছিল মনে হয়, পরাগদণ্ড ছিল। আর উপরে এগুলো ছিল কি? পরাগধানী, তাই না? পরাগধানী। এখন বলতেছে এগুলো, এই তুমি নর্মালি এই জবা ফুলের এই আগার অংশটাকে তুমি হাত দিয়ে যদি ইয়ে করো, ডলা দাও বা ঘষা দাও, তোমার হাতে কি হবে? এই হলুদ হলুদ এগুলো হয়ে যাবে, তোমার হাতে লেগে যাবে, ঠিক আছে? এই গুঁড়াগুলাই পরাগরেণু। এইটা এখানে বলছে, সিম্পল বিষয়, শুধু শুধু এত পেঁচানোর দরকার নেই। আচ্ছা, এবার ফুলের পরাগধানী হতে পরাগরেণু। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। এখন কথা পরাগায়ন কাকে বলে সেটার সংজ্ঞা তোমার মুখস্থ করা লাগবে। পরাগায়ন কাকে বলে এইটা মারাত্মক ইম্পর্টেন্ট। এত পরিমাণে আসবে এই প্রশ্নটা যে পরাগায়ন কাকে বলে, এই প্রশ্নটা যে এত পরিমাণে আসবে, তোমরা যখন সলভ করতে যাবা তখন দেখতে পাবা যে ফুলের পরাগধানী হতে পরাগরেণু, পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। আর একটু ওয়েট, আমি শিখাবো, আমি বুঝাই দিব পরাগায়ন কি জিনিস, আমি বুঝাই দিব। আচ্ছা, পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন, পরপরাগায়ন। পরাগায়ন কয় প্রকার এখানে বলছে? দুই প্রকার, স্বপরাগায়ন, পরপরাগায়ন। এখন কথা পরাগায়ন জিনিসটা, পরাগায়ন জিনিসটা তোমার এই যে রেণুগুলা, পরাগধানীর ভিতরে যে পরাগরেণুগুলো আছে না, এই পরাগরেণুগুলো যখন আরেকটা ফুলে যাবে, যখন আরেকটা ফুলের গর্ভমুণ্ডে যায় পতিত হবে, গর্ভমুণ্ডে যাবে, তখন গান এই পরাগায়ন সম্পন্ন হবে, তখন গান পরাগায়ন সম্পন্ন হবে এবং ওই ফুল থেকে তখন আস্তে আস্তে ফল তৈরি হবে। বুঝতে পারো নাই না? বুঝতে পারো নাই তো বুঝে ওয়েট। এই যে এটা কি মনে আছে? এটা কি ছিল? এটা ছিল স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের এই যে আগার অংশটা ছিল, এটা গর্ভমুণ্ড, এটা ছিল গর্ভমুণ্ড। আর এটা ছিল কি? এটা ছিল পুংস্তবক, তাই না? পুংস্তবকের এটা ছিল পরাগধানী, পরাগধানীর ভিতরে ছিল পরাগরেণু, পরাগধানীর ভিতরে পরাগরেণু। অনেকের কাছে কঠিন লাগতেছে ক্লাসটা, আমি বুঝতেছি, কারণ তারা আগের ক্লাসগুলো করে আসেনি।
বা আগের ক্লাস করলেও শুধু ক্লাসই করছে, বাসায় আর পড়ে নেই, ঠিক আছে? তাদের কাছে এগুলো কঠিন লাগবে, এছাড়া জীবনেও কঠিন লাগার কথা না। আমি এত ইজি ভাবে বোঝানোর ট্রাই করছি। আচ্ছা, পরাগধানের ভিতরে পরাগরেণু থাকে। এই পরাগরেণুগুলো হচ্ছে কি এইখান থেকে আইসে এইখানে আসা লাগে। পরাগ হচ্ছে গর্ভমুণ্ডতে আসা লাগে। এই যে জায়গার নাম কি ছিল, গর্ভমুণ্ড বা মাথা, এই জায়গাতে আসা লাগে। তখন যা হয় কি, যখন এই জায়গাতে আসবে, এই গর্ভমুণ্ডে আসবে, তখন ওই ফুলটা ফলে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পরাগায়নের সঙ্গে মুখস্থ করে ফেলবা। এরপরে স্বপরাগায়ন, পরপরাগায়ন। স্বপরাগায়ন কি জানো? স্বপরাগায়ন বলতেছে যে হচ্ছে একটা গাছ, একটা গাছের ভিতরে কি খালি একটাই ফুল হয়? একটা গাছের ভিতরে 2-3টাও ফুল হইতে পারে, তাই না? একটা গাছের ভিতরে 2-3টাও ফুল হইতে পারে। যখন এই 2-3টা ফুল বা একই গাছের 2টা ফুলের মধ্যে পরাগায়ন হবে, তখন সেটাকে বলতেছে হচ্ছে স্বপরাগায়ন। একই গাছের স অর্থ কি? স অর্থ কি? যে সটা যে লেখা, এই সটা অর্থ কি? সটা অর্থ হচ্ছে কি, মানে নিজের স মানে হচ্ছে নিজের। তার মানে হচ্ছে একই গাছের মধ্যে, এই যে লেখছে একই ফুলে অথবা একই গাছের ভিন্ন 2টি ফুলের মধ্যে, একই ফুলে অথবা একই গাছের ভিন্ন 2টি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে, তখন তাকে স্বপরাগায়ন বলে। যেমন এই যে দেখো, এই যে একটা গাছ, হ্যাঁ, এই যে একটা গাছ, এই গাছের আমি অন্য একটা হাইলাইটার নিই। এই যে একটা ফুল, এই যে একটা ফুল, এই যে একটা ফুল, দেখো এই 2টা ফুলের মধ্যে যদি পরাগায়ন হয়, একটা গাছের 2টা ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে স্বপরাগায়ন। একদম ক্লিয়ার কনসেপ্ট। অনেকে এখনো বুঝতে পারে নাই, সমস্যা নেই। একই গাছের বা একই ফুলের, এই একটা ফুলেরই নিজেদের মধ্যে পরাগায়ন হচ্ছে, তখন সেটা কি? সেটা হচ্ছে স্বপরাগায়ন। বা এই একই গাছের 2টা ফুলের মধ্যে পরাগায়ন হচ্ছে, তখন হচ্ছে স্বপরাগায়ন। এখন যদি 2টা আলাদা আলাদা গাছের 2টা ফুলের মধ্যে হইতো, যেমন এই গাছের এই ফুলটা, এই গাছের এটা কি আরেকটা গাছ না? এই আরেকটা গাছের, এই দেখো এখানে আরেকটা ফুল, এই যে এখানে আরেকটা ফুল, এই 2টার মধ্যে যখন পরাগায়ন হবে, তখন সে হচ্ছে পর পরাগায়ন। পর মানে আলাদা, পর পরাগায়ন। এটা বলছি যে একই প্রজাতি। এখন তুমি যদি বলো যে হচ্ছে সরিষা ফুলের গাছের সাথে তুমি ধরো গোলাপ গাছ, এখন এই 2টার ভিতর কি পরাগায়ন হবে? কখনো সম্ভব হবে না। কি? একই প্রজাতির হওয়া লাগবে। এখানে লেখাই যে একই প্রজাতির হওয়া লাগবে। প্রজাতির বলতে কি, সরিষা ফুলের গাছের সাথে সরিষা ফুলের গাছই হওয়া লাগবে। সরিষা ফুলের গাছের সাথে তুমি যদি গোলাপ ফুলের গাছ লাগাও, তাহলে কিন্তু হবে। একই প্রজাতির 2টি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে, তখন তাকে পরপরাগায়ন বলে। পরপরাগায়নের উদাহরণ কি? শিমুল, পেঁপে। এখন এই স্বপরাগায়ন পরপরাগায়নের সংজ্ঞা যতটা ইম্পর্টেন্ট, উদাহরণ তার সাথে ট্রিপল বা 3 গুণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তার সাথে 3 গুণ গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে এই উদাহরণগুলো মনে রাখা কষ্ট হয়ে যায়। উদাহরণগুলো মনে রাখা আসলে খুবই কষ্ট হয়ে যায়। এখন যাদের ব্রেইন অনেক শার্প, তারা তো মানে সরাসরি মুখস্থ করে ফেলতে পারে। যারা আমার মতো ফাঁকিবাজ বা যারা আমার মতো মানে কি বলে যে হচ্ছে মুখস্থ করতে পারে না, তাদের জন্য এই যে ছন্দ লেখা আছে, কি লেখা আছে হচ্ছে শাকচুন্নিকে ধর। আমরা কি অনেকে শয়তানি করে বলি না, তুই তো একটা শাকচুন্নি রে, বলি না? সেইটাই এখানে আমি লিখে দিয়েছি যে হচ্ছে শাকচুন্নিকে ধর। দন্তস্বতে কি? শাকচুন্নি। দন্তস্বতে শাকচুন্নি, দন্তস্বতে স্বপরাগায়। দন্তস্বতে শাকচুন্নি, দন্তস্বতে স্বপরাগায়, স্বপরাগায়। এরপরে আবার দন্তের সাথে কি হয়? সরিষা হয়। দন্তের সাথে সরিষা, ঠিক আছে? এরপর কতে কুমড়া। এই দেখো, সরিষাতে নিয়ে চলে এসে সরিষা, কতে কুমড়া, এই যে কুমড়া দেখা গেছে, কুমড়া, কতে কুমড়া। এরপর ধরের ধতে হচ্ছে ধুত্রা, আবার শাকচুন্নিকে ধর, দন্তের সাথে স্বপরাগায়ন, দন্তের সাথে সরিষা, কতে কুমড়া, ধরের ধতে ধুত্রা। আশা করি বোঝা গেছে শাকচুন্নিকে ধর। শেষ, সিম্পল বিষয়। এরপরে পরপরাগণের ভিতরে আছে হচ্ছে 2টা, শিমুল আর আরেকটা কি, একটা আছে হচ্ছে শিমুল আর একটা পেঁপে। শিমুল পেঁপে পরপরাগণের উদাহরণ। এখন এটাও যদি মনে না থাকে, শিমুল পেঁপে পার, শিমুল পেঁপেটা পার, শিমুল পেঁপে পারের পথে পরপরাগণ,
ঠিক আছে, পারের পথে পরপরাগায়ন। আশা করি বোঝা গেছে। এখন অনেকের কাছে হয়তো বা ছন্দ বেশি হয়ে যাচ্ছে, তাদের দরকার নেই, তোমরা ছন্দ স্কিপ করবো, প্রয়োজন সমস্যা নেই, মনে রাখতে পারলেই হইলো। আমার যে ছন্দ দিয়েই মনে রাখা লাগবে এমন কোনো কথা নেই। আচ্ছা, এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। নতুন প্রজাতিতে নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা কিসে? নতুন প্রজাতি সৃষ্টির সম্ভাবনা কিসে? পরপরাগায়নে। পরপরাগায়ন হলে নতুন প্রজাতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট এই লাইনটা একটু মনে রাখবে। হ্যাঁ, কারণ পরাগায়নের মাধ্যম, এই যে পরাগ রেণুগুলো এক জায়গা থেকে যে আরেক জায়গায় স্থানান্তর হচ্ছে, এগুলো কিসের মাধ্যমে হচ্ছে? কোনো মাধ্যম তো লাগবে, তাই না? এই যে কোনো মাধ্যম তো লাগবে, এইটা হচ্ছে পরাগায়নের মাধ্যম। এটা বলছে। আবার বলি, পরাগ রেণু এক ফুল থেকে যে আরেক ফুলে যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে? কোনো মাধ্যম ছাড়া কি যাচ্ছে? না, অবশ্যই কোনো মাধ্যম লাগতেছে, সেটা হচ্ছে পরাগায়নের মাধ্যম। এখন দেখো, পরাগ রেণু স্থানান্তরের কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়। যে বাহক পরাগ রেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। যে বাহক পরাগ রেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। শেষ, পরাগায়নের মাধ্যম। এখন দেখো, পরাগায়নটা কি কি মাধ্যমে হইতে পারে? বায়ুর মাধ্যমে হইতে পারে, মানে বাতাসে উড়ে উড়ে পরাগধানী একটা ফুল থেকে আরেকটা ফুলে চলে যাচ্ছে বাতাসে উড়ে উড়ে। তাহলে বায়ুর মাধ্যমে হইতে পারে, পানির মাধ্যমে হইতে পারে, বৃষ্টির পানির মাধ্যমে হইতে পারে। কীটপতঙ্গ বলতে কি কি আছে? প্রজাপতি আছে, মৌমাছি আছে, এগুলোর কথা বলছে। পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষের মাধ্যমেও এই পরাগায়নটা হইতে পারে। এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে দেখা যাচ্ছে। মধু খেতে অথবা সুন্দর রঙের আকর্ষণে পতঙ্গ বা পাখি ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এ সময় পরাগরেণু বাহকের গায়ে লেগে যায়। এই পাখি ধরো একটা ফুলের ভিতরে গেছে মধু খাইতে, বা একটা মৌমাছি ধরো একটা ফুলের ভিতরে গেছে মধু খাইতে, তখন তার গায়ে কি হবে? এই পরাগধানীগুলো লেগে যাবে। আবার সে যখন এই ফুল থেকে আরেকটা ফুলে যখন যাবে, তখন সে পরাগরেণু গুলো কি হবে? আরেকটা ফুলে যায়, আরেকটা ফুলে গর্ভমুণ্ডে পতিত হয়ে যেতে পারে, আরেকটা ফুলে গর্ভমুণ্ডে চলে যেতে পারে। এই মাধ্যমে দেখো পরাগরেণুটা কিন্তু স্থানান্তর হয়ে গেল এক ফুল থেকে আরেক ফুলে। সেটাই। আচ্ছা, এই বাহকটি যখন একই প্রজাতির অন্য ফুলে গিয়ে বসে, তখন পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে লেগে যায়। সেটা আমি বললাম একটু আগে। এভাবে তাদের অজান্তে পরাগায়ন কাজটি হয়ে যায়। শেষ। এইবার পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই যে পরাগায়নের মাধ্যমগুলো তুমি যদি সুন্দর না হও, না, এই ধরনটা দেওয়া ঠিক হবে না। ধরো একটা ফুল যদি সুন্দর না হয়, তাহলে তার উপর কি মৌমাছি যে বসবে, বা কোনো পতঙ্গ বা কেউ কি আকৃষ্ট হবে না। এই আকৃষ্ট হওয়ার কারণে হওয়ার জন্য যাতে এই কি বলে প্রজাপতি, মৌমাছি এগুলো এসে যেন বসে ফুলের মধ্যে, এই কারণে যাতে বসে, তার জন্য ফুলের গঠনে অনেক সময় কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। একে অভিযোজন বলা হয়। বিভিন্ন মাধ্যমের জন্য অভিযোজনগুলো আলাদা আলাদা। আচ্ছা, এটা বোঝার দরকার নেই। এখন অভিযোজন আছে হচ্ছে 4টা, এইটা জানা লাগবে আমার। অভিযোজন আছে 4টা। এই 4টা থেকে যে কি পরিমাণে এমসিকিউ আসে রে ভাই, কি বলবো, এই 4টা থেকে অনেক এমসিকিউ আসে। চারটা কি কি? প্রথমটা হচ্ছে পতঙ্গ পরাগী, মানে পতঙ্গের মাধ্যমে যে পরাগায়ন হয় সেটা হচ্ছে পতঙ্গ পরাগী। পতঙ্গ বলতে কি? পোকামাকড়, ঘাসফড়িং, মৌমাছি, প্রজাপতি, এগুলি পতঙ্গ পরাগী। প্রথমটা হচ্ছে পতঙ্গ পরাগী। এরপর হচ্ছে বায়ু পরাগী, মানে বায়ুর মাধ্যমে যে পরাগায়নটা, বায়ু বলতে বাতাসের মাধ্যমে যে পরাগায়ন হয় সেটা হচ্ছে বায়ু পরাগী। এরপর হচ্ছে পানি পরাগী, পানির মাধ্যমে যে পরাগায়ন হয় সেটা হচ্ছে পানি পরাগী। আর প্রাণী পরাগী, প্রাণী বলতে কি? আমরা মানুষ যেরকম আমাদের মাধ্যমে যে পরাগায়ন হয়, বা অন্যান্য গরু, ছাগল, বকরি, এগুলোর মাধ্যমে যেই পরাগায়ন হয় সেটা হচ্ছে প্রাণী পরাগী। 4টা পরাগীর উদাহরণ। আর হচ্ছে এই যে কিছু লাইন লেখা আছে, এইগুলা যে কি পরিমাণে এমসিকিউতে আসছে, আরেকটু পরে যখন এমসিকিউ সলভ করবো তখন দেখতে পাবা। আচ্ছা, এখন এইখানে আমরা প্রথমে এই দুইটা পড়বো। পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, এই সিরিয়াল মেনটেন করবা। প্রথমে এইটা পড়তে পড়তে এমন ভাবে পরীক্ষার হলে তোমার মাথায় আসবে, প্রথমে ছিল পতঙ্গ পরাগী, তারপরে লেখা ছিল বায়ু পরাগী, তারপরে লেখা ছিল পানি পরাগী, তারপরে লেখা ছিল প্রাণী পরাগী।
এই 4টা সিকোয়েন্স তোমার মনে থাকা লাগবে পরীক্ষা হলে। তার মানে কি পরিমাণে পড়া লাগবে বোঝা গেছে? কি পরিমাণে পড়া লাগবে বলতে তোমরা আবার মনে করে না অনেক পড়া লাগবে না, এত না। তুমি জাস্ট একটু 2-3 বার করে রিডিং দিবা, যেটা আমি প্রত্যেক ক্লাসেই বলি ভাই, পড়াশোনা এতটাও যে কঠিন তাও না। আচ্ছা, পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। এখানে বলছে ফুল বড় হয়। পতঙ্গ পরাগীর যে ফুলগুলো, এই ফুলগুলো বড় হয়। যেমন দেখো, জবা ফুল বড় না, কুমড়া ফুল বড় না, সরিষা ফুল হয়তো বা একটু ছোট, কিন্তু পুরা ফুলটার কথা যখন, পুরা পুষ্পমঞ্জুরির কথা যখন বলবো তখন কিন্তু ফুলটা বড়। ঠিক আছে, এটা বলছে কি ফুলটা বড়, ফুল বড় হয়, রঙিন হয়, মধুগ্রন্থিযুক্ত। ফুল বড়, রঙিন, রঙিন মানে কি রং থাকে এর, মধুগ্রন্থিযুক্ত মানে ওইটা থেকে মধু উৎপন্ন হয়, মধুগ্রন্থিযুক্ত। আর বায়ু পরাগীর ক্ষেত্রে দেখো, ফুল বর্ণ, গন্ধ, মধুগ্রন্থিহীন, মানে ফুলের কোনো রং নাই, ফুলের কোনো গন্ধ নাই, ফুলের কোনো মধুগ্রন্থি নাই। এই 3টা, তার মানে কি রঙিন, মধুগ্রন্থিযুক্ত আর হচ্ছে গন্ধ, এই 3টা যদি থাকে তাহলে হচ্ছে পতঙ্গ পরাগী। আর যদি না থাকে তাহলে হচ্ছে বায়ু পরাগী। কি কি? প্রথম কথা হচ্ছে রং, তারপর এটা হচ্ছে মধুগ্রন্থি, তারপর এটা হচ্ছে গন্ধ। এই 3টা, এই দেখো এইটার গন্ধ তোমরা এখানে খুঁজে পাচ্ছ না, এই দেখো সুগন্ধযুক্ত। তার মানে 3টা জিনিস মনে রাখবো, 3টা জিনিস মনে রাখবো। প্রথম কথা হচ্ছে রং থাকা লাগবে, তারপর হচ্ছে মধুগ্রন্থি, আর হচ্ছে গন্ধ, এই যে গন্ধ। এই 3টা যদি থাকে তাহলে সেটা হচ্ছে পতঙ্গ পরাগী, সেটা হচ্ছে পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয়। আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে বায়ু পরাগী, না থাকলে বায়ু পরাগী। ঠিক আছে, এখন দেখো এখানে আরেকটা লাইন লেখা আছে যে হচ্ছে পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো, মানে আঠা টাইপের। জবার তুমি যখন হচ্ছে ওই যে স্ত্রী স্তাবক বা হচ্ছে গর্ভদণ্ড বা গর্ভমুণ্ড তুমি যখন হাত দিয়ে ডোলা দিবা তখন দেখবা যে হচ্ছে আঠা টাইপ। সেটা বলছে এখানে আঠা টাইপের। এখন দেখো শেষ, পতঙ্গ পরাগী শেষ, উদাহরণটা আমি একটু পরে পড়তেছি। বায়ু পরাগীর ক্ষেত্রে দেখো, এখন দেখো বায়ু পরাগী মানে কি বায়ুর মাধ্যমে বা বাতাসের মাধ্যমে পরাগায়ন হচ্ছে। তাহলে ধরো একটা ভারী বস্তু, একটা ভারী জিনিস, নর্মাল বিষয়, নর্মালি তুমি ভাবো যে হচ্ছে একটা ভারী জিনিস, ভারী জিনিস কি বাতাসে উঠতে কি পারে না, কিন্তু একটা পাতলা জিনিস কি বাতাসে উড়ে না। তার মানে যেই ফুলগুলো বা যেই পরাগায়নটা বায়ুর মাধ্যমে হবে, সেই পরাগায়নে অবশ্যই পরাগরেণুগুলা হালকা হওয়া লাগবে। বুঝতে পারো নাই না? দেখো এই যে পরাগরেণু হালকা লেখা আছে, পরাগরেণু যদি হালকা যদি না হয় সেটা কি বাতাসের মাধ্যমে উঠতে পারবে না। তার মানে বায়ু পরাগীর ক্ষেত্রে কি হবে, পরাগরেণু হালকা। যখনই দেখবা তুমি পরাগরেণু হালকা, তার মানে তোমার মনে রাখা লাগবে যে হচ্ছে তার মানে এটা বায়ু পরাগী। পরাগরেণু হালকা লেখা থাকলে বায়ু পরাগী। ঠিক আছে, গর্ভমুণ্ড আঠালো শাখান্বিত, যেটা ওইখানেও আছে। আচ্ছা, এই জায়গাটাতে আবার একটু বিষয় বায়ু পরাগীর ভিতরে আরেকটা বিষয় কি, পালকের ন্যায়। ঠিক আছে, উদাহরণ ধান গম। তাহলে বায়ু পরাগীর ভিতরে মনে রাখার বিষয় 3টা কনসেপ্ট তোমার বায়ু পরাগীর ভিতরে মনে রাখা লাগবে। 3টা কনসেপ্ট তোমার মনে রাখা লাগবে। প্রথম কনসেপ্ট কি, বায়ু পরাগী যেগুলো এদের কোনো গন্ধ নাই, রং নাই, মধুগ্রন্থি নাই। প্রথম কনসেপ্ট শেষ। দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে পরাগরেণু হালকা। তৃতীয় কনসেপ্ট হচ্ছে পালকের ন্যায়। তৃতীয় কনসেপ্ট কি, এরা হচ্ছে পালকের ন্যায়। উদাহরণ কি, হচ্ছে ধান গম। উদাহরণ হচ্ছে ধান গম। ঠিক আছে, বায়ু পরাগীর উদাহরণ কি, বায়ু পরাগীর উদাহরণ ধান গম। এটা আমি আর কোনো ছন্দ টন্দ দিচ্ছি না, এমনি ছন্দ দিতে অনেকগুলো হয়ে গেছে, 10-12টা ছন্দ এখন পর্যন্ত মনে হয়ে গেছে। বায়ু পরাগীর উদাহরণ হচ্ছে ধান গম। ঠিক আছে, আচ্ছা, পতঙ্গ পরাগীর উদাহরণ গুলো মনে রাখার জন্য যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই 2টা, পতঙ্গ পরাগী আর বায়ু পরাগী, যার কারণে পতঙ্গ পরাগীর ছন্দটা একটু মনে রাখবা যে হচ্ছে জবা। লেখা আছে কি, লেখা আছে হচ্ছে জবা। বোঝা যাচ্ছে না? বোঝা যাবে না। ওকে, কালারটা চেঞ্জ করে দিই, এটা বোঝা যাবে আশা করি। তাও বোঝা যাচ্ছে। আচ্ছা, বোঝার দরকার নেই, আমরা খালি লিখি যে জবা কুমড়াটা সরিয়ে পাতিলে রাখো। জবা কুমড়াটা সরিয়ে পাতিলে রাখো। এখন জিনিসটা ধরো তোমার ছোট বোনের নাম জবা, তুমি কি জবাকে বলতেছো জবা কুমড়াটা সরিয়ে পাতিলে রাখতো বা রাখো তো। সেইখানে জবা এই দেখো জবা কুমড়াটা কি, কুমড়াটা দিয়ে হচ্ছে কুমড়া, সরিয়েতে হচ্ছে সরিষা, পাতিলেতে হচ্ছে পতঙ্গ। পতে পাতিল, পতে পতঙ্গ পরাগী। পতে পাতিল, পতে পতঙ্গ পরাগী।
বোঝা গেছে? বোঝা কি গেছে? আশা করি বোঝা গেছে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তার মানে পতঙ্গ পরাগীর ছন্দটা কি? জবা, কুমড়াটা সরিয়ে পাতিলে রাখো। জবাতে জবা, কুমড়াটাতে কুমড়া, সরিয়াতে সরিষা, পাতিলেতে হচ্ছে পতঙ্গ পরাগী। শেষ। পতঙ্গ পরাগীর উদাহরণ 3টা, জবা, কুমড়া, সরিষা। বায়ু পরাগীর উদাহরণ ধান, গম। এবার পানি পরাগী, বাকি 2টা আছে কি কি? বাকি 2টা আছে হচ্ছে পানি পরাগী, আর আরেকটার নাম কি? আরেকটার নাম হচ্ছে প্রাণী পরাগী। আর পানি পরাগী কি বলতে কি বোঝাচ্ছে? পানি পরাগী মানে কি? পানি পরাগী মানে পানির মাধ্যমে যেটার হচ্ছে পরাগায়ন হচ্ছে। হ্যাঁ, পানির মাধ্যমে যেটা হচ্ছে, এরা হচ্ছে এই যে লেখা আছে আকারে ক্ষুদ্র। পানির মাধ্যমে যেটা হচ্ছে আকারে ক্ষুদ্র, হালকা, অসংখ্য। এতটা এইটার নাম মনে রাখলে হবে। এরা সহজে পানিতে ভাসতে পারে। পানিতে না ভাসলে পানির মাধ্যমে পরাগায়নটা হবে কেমনে বলো? এসব ফুলের সুগন্ধ নেই। আচ্ছা, স্ত্রী ফুলের বিন্ত লম্বা, কিন্তু পুং ফুলের হচ্ছে বিন্ত ছোট। মানে কি বলছে? বলছে হচ্ছে স্ত্রী ফুলের বিন্ত লম্বা, মানে বোটাটা বড়। স্ত্রী ফুলের বোটা বড়, কিন্তু পুরুষ ফুলের বোটা ছোট, সেটা বলছে। পরিণত পুরুষ ফুল বৃন্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে। এতটাও গুরুত্বপূর্ণ না এই লাইন, হোদাই দাগায় রাখছে, ভুলে লাগাইছে, ভুলে। আচ্ছা, যেমন উদাহরণ হচ্ছে পাতা শ্যাওলা। এখন দেখো, পানি পরাগীর উদাহরণ কি মনে রাখতে এতই কষ্ট করা লাগবে? শ্যাওলা কোথায় হয় রে ভাই? শ্যাওলাতে পুকুরেই হয়, তাই না? শ্যাওলাতে পুকুরেই হয়। তাহলে পুকুরে মানে কি? পানির ভিতরেই তো হচ্ছে শ্যাওলা। এই যে আমি পিকচারটা নিয়ে আসছি, এই যে এটা হচ্ছে পাতা শ্যাওলা, ঠিক আছে? এটা হচ্ছে পাতা শ্যাওলা। তার মানে পানি পরাগীর উদাহরণ হচ্ছে পাতা শ্যাওলা। এইবার আসতেছে হচ্ছে প্রাণী পরাগী। এত কিছু মনে রাখার দরকার নেই, উদাহরণগুলো মনে রাখবা। কদম, শিমুল, কচু। দেখা যাবে না আমি জানি, কদম, শিমুল, কচু। এখন এইটা মনে রাখা লাগবে যে হচ্ছে কক্ষী। মনে রাখার বিষয়টা হচ্ছে কক্ষী। তাও বুঝে জানা দেব। মনে রাখার বিষয়টা হচ্ছে কক্ষী। কতে কদম, কতে কচু, তালিবার সাথে শিমুল। ঠিক আছে? কতে কদম, কতে কচু, কতে তালিবার সাথে শিমুল। প্রাণী পরাগীর উদাহরণ, প্রাণী পরাগী যখনই আসবে তখনই মনে রাখা লাগবে কক্ষী। বাপরে বাপ, অনেক কিছু পড়া ফেলছি এক ক্লাসের মধ্যেই। এখন দেখো আমি একটু রিক্যাপ করে দিই, একদম শর্ট পড়াশোনা। প্রথম কথা হচ্ছে পরাগায়নের সংজ্ঞা। এই যে পরাগায়ন ফল ও বীজ উৎপাদনের প্রক্রিয়ার প্রধান ও পূর্ব শর্ত গেল। এরপর হচ্ছে স্বপরাগায়নের উদাহরণ হচ্ছে সরিষা, কুমড়া, ধুতরা। কি? শাকচুন্নিকে ধর। পরপরাগায়নের উদাহরণ শিমুল, পেঁপে। পরাগায়নের মাধ্যম, যার মাধ্যমে পরাগায়নটা আসলে হচ্ছে। আর হচ্ছে অভিযোজন, 4টা অভিযোজন আছে: পতঙ্গ পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী, আর হচ্ছে প্রাণী পরাগী। পতঙ্গ পরাগীর উদাহরণ জবা, কুমড়াটা সরিয়ে পাতিলে রাখ। পতঙ্গ পরাগীর মূল বিষয় কি? এই 3টা আছে: বড়, রঙিন, গন্ধযুক্ত, আর হচ্ছে মধুগ্রন্থি যুক্ত, যেগুলো বায়ু পরাগীতে নাই। বায়ু পরাগীর মূল পয়েন্টটা কি? মূল পয়েন্ট হচ্ছে পরাগরেণু হালকা, পালকের ন্যায়। বায়ু পরাগীর উদাহরণ ধান, গম। প্রাণী পরাগীর উদাহরণ পাতা শ্যাওলা। প্রাণী পরাগীর উদাহরণ কক্ষী। শেষ। এখন আমরা এমসিকিউ গুলো সলভ করলে আজকে আমাদের শেষ। অনেকগুলো এমসিকিউ আছে, আমরা খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবো। আচ্ছা দেখো, ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি? পরাগায়ন। একটু আগে পড়ায় আসছি। ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত কি? পরাগায়ন। একটু আগে পড়ায় আসছি, হয়তো বা দেখা যাচ্ছে না। আচ্ছা, পরাগায়ন কয় প্রকার? একটু আগে পড়ে আসছি। পরাগায়ন কয় প্রকার? 2 প্রকার: স্বপরাগায়ন, পরপরাগায়ন। 2 প্রকার। কোন উদ্ভিদের স্বপরাগায়ন ঘটে? স্বপরাগায়ন ঘটে কোন উদ্ভিদে? কি বলছিলাম? স্বপরাগায়ন যখনই আসবে তখনই কি? শাকচুন্নি। দন্তের সাথে স্বপরাগায়ন, দন্তের সাথে কি ছিল? দন্তের সাথে ছিল কি? সরিষা ছিল না? দন্তের সাথে শাকচুন্নি, দন্তের সাথে সরিষা। কি হবে? সরিষা। এরপরে স্বপরাগায়ন হয় কোন ফুলে? চুন্নি। দন্তের সাথে কি বলছিলাম? শাকচুন্নি। কতে দন্তের সাথে হচ্ছে কি ছিল? স্বপরাগায়ন। দন্তের সাথে ছিল হচ্ছে সরিষা কি এখানে আছে? নাই। কিন্তু কতে শাক, কতে কুমড়া দেওয়া আছে, তাহলে কি হবে? কুমড়া। পরপরাগায়ন ঘটে কোনটিতে? কতবার আসছে ঢাকা বোর্ড
17-18-তে আসছে, রাজশাহী বোর্ড 15-তে আসছে, কুমিল্লা না কুষ্টিয়া, কুমিল্লা বোর্ড মনে হয়, কুমিল্লা বোর্ড 15-তে আসছে, চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 19-এ আসছে। কতবার আসছে? পরপরাগান ঘটে কোনটিতে? পরপরাগান ঘটে কোনটিতে? পরপরাগান ঘটে কোনটিতে? বলছিলাম কি যে পেঁপে আর শিমুল, পেঁপে শিমুল, এই যে শিমুল, শিমুল দেওয়া আছে, ঠিক আছে না? দেখি ঠিক আছে কিনা, হ্যাঁ শিমুল, ঠিক আছে। শিমুল ছন্দ পড়ছিলাম, ছন্দ যাদের মনে আছে তাদের তো আছেই। এটা কতটা গুরুত্বপূর্ণ দেখছো? আচ্ছা, কোনটিতে পরপরাগণ ঘটে? পরপরাগণ ঘটে কোনটিতে? একটু আগে দেখে আসছি শিমুল, আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল কি? পেঁপে ছিল না? আরেকটা ছিল কি? আরেকটা ছিল কি? আরেকটা ছিল কি? পেঁপে, পেঁপে। আচ্ছা, নতুন প্রকরণ সৃষ্টির সম্ভাবনা থাকে কোনটিতে? লাইনটা আমি পড়ে আসছি, পরপরাগণে, পরপরাগণে আমি পড়ে আসছি কিন্তু লাইনটা আমার মনে আছে। এরপরে কি বল? পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? দেখো তো অবস্থা। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? পতঙ্গ পরাগী ফুল, পতঙ্গ পরাগীর আমরা জানতাম কি 3টা বিষয় থাকবে। বর্ণহীন, পতঙ্গ পরাগী কি বর্ণহীন? না। গন্ধহীন? না। এই 3টা তো আরো ছিল পতঙ্গ পরাগীর, খুবই হালকা। পতঙ্গ পরাগী কি হালকা? পতঙ্গ পরাগী তো হালকা না, বায়ু পরাগীরা হালকা। এরা রঙিন মধুগ্রন্থিযুক্ত। পায়া গেছি উত্তর, এরা আমার রঙিন মধুগ্রন্থিযুক্ত, ঠিক আছে। যে কোনটি পতঙ্গ পরাগী ফুল? আবার আসছে পতঙ্গ পরাগী ফুল। পতঙ্গ পরাগীর উদাহরণ পড়ছিলাম কি, ছন্দ পড়ছিলাম কি, জবা কুমড়াটা সরিয়ে রাখো। এখানে কি জবা আছে? হ্যাঁ জবা আছে, তার মানে জবা শেষ। যে গাছের ফুলের গর্ভমুণ্ড আঠালো, পালকের ন্যায়, দেখো দেওয়া আছে পালকের ন্যায়। পালকের ন্যায় মানে কি? পালকের ন্যায় বললেই কি? পালকের ন্যায় বললেই বায়ু পরাগী। বায়ু পরাগী, বায়ু পরাগীর উদাহরণ কি কি ছিল? বায়ু পরাগীর, ও আচ্ছা আচ্ছা, বায়ু পরাগী, তার মানে এই যে হয়ে গেছে বায়ু পরাগী। বায়ু পরাগী এখানে চাইছে যে হচ্ছে কোন পরাগী। আচ্ছা, নিচের কোনটির মধ্যে বায়ু পরাগী ফুলের অভিযোজন ঘটে? বায়ু পরাগী ফুল কোনটিতে ঘটে? ধান গম পড়ছি না? ধান গম পড়ছি কি না? ধান গম, দেখি ঠিক আছে না? হ্যাঁ ধান গম। এরপরে কোন ফুলটি বর্ণহীন, পরাগরেণু হালকা? কোন ফুলটি বর্ণহীন, পরাগরেণু হালকা? কোথায় গেল? হ্যাঁ, বর্ণহীন পরাগরেণু হালকা। পরাগরেণু হালকা মানে কি? পরাগরেণু হালকা মানে বায়ুর মাধ্যমে হয়। পরাগরেণু হালকা মানেই কি? বায়ুর মাধ্যমে হয়। তার মানে কি? ধান, ধান গম ছিল কি? পরাগরেণু হচ্ছে বায়ুর মাধ্যমে। আছে যে কোনটি মধুগ্রন্থিহীন, মধুগ্রন্থি নাই, মধুগ্রন্থি নাই, মধুগ্রন্থি নাই কাদের? মধুগ্রন্থি নাই হচ্ছে বায়ু পরাগীদের, তাই না? পতঙ্গ পরাগী ছিল আর হচ্ছে বায়ু পরাগী ছিল। বায়ু পরাগীর উদাহরণ কি? ধান। দেখো বা কতবার আসছে, চট্টগ্রাম বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড। কোনটি বায়ু পরাগী? বায়ু পরাগী কি? ধান শেষ। এরপরে আরেকটু আর অল্প কয়েকটা আছে, কইরে ভাই। হ্যাঁ, গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, ফুল বর্ণ ও গন্ধহীন, এই বৈশিষ্ট্যগুলো কোন ফুলে বিদ্যমান? কোন ফুলে এই বৈশিষ্ট্যগুলো হলো? গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, ফুল বর্ণ গন্ধহীন, মানে ফুলের রং নাই গন্ধও নাই। কোনটা? কোনটা হবে? হচ্ছে ধান। দেখো হবে হচ্ছে ধান। পড়ছি কিন্তু আমরা এটা। কোনটি বায়ু পরাগী ফুল? বায়ুর মাধ্যমে হয়। গম, গমও কিন্তু পরায় নিয়ে আসছি। কোনটির পরাগায়ন পানির মাধ্যমে হয়? পানির মাধ্যমে হয় কি? একমাত্র উদাহরণ পাতা শ্যাওলা। কোন ফুল আকারে বড়, আকর্ষণীয় রঙের হয়? ফুলটা আকারে বড় হয় এবং আকর্ষণীয় রঙের হয়। শিমুল ফুল কি আকারে বড় না? আকর্ষণীয় রং বলছে। শিমুলের রংটা কি সুন্দর না? জবারও রং সুন্দর, কিন্তু শিমুল ফুল কি জবার চাইতেও বড়? জবার চাইতেও বড়, তার মানে কি? শিমুল ফুল। প্রাণী পরাগী ফুল কোনটি? প্রাণী পরাগী মানে হচ্ছে প্রাণীর মাধ্যমে হয়। প্রাণীর মাধ্যমে হয় কি কি বলছিলাম? ককশি, কুমড়া। কতে কুমড়া, ককশি, ককশি। কতে কি ছিল? কতে ছিল হচ্ছে কুমড়া, কতে ছিল এই সরি ককশি, আমি নিজেই ভুল করে ফেলছি। হাই 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 হাই। ছিল হচ্ছে ক কি কি ছিল? মনে করো তো, মনে করো তো, মনে করো তো। কদম, হ্যাঁ কদম, শিমুল, আর ছিল হচ্ছে কচু। ক ক শি। আমি লিখতেছি না, এই যে দেখো এখন তোমাদেরও মুখস্থ হয়ে যাবে।
এখন তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। কতে কি ছিল? কদম। আমার তো মুখস্থ হবেই। কদম, তারপরে কি? কচু। কচু কচু দেখছো? মিস্টেক করা যাবে না কিন্তু, বারবার লেখা লাগবে এগুলো। এই ছন্দগুলো লিখে টেবিলের সামনে ঝুলে রাখা লাগবে, ঠিক আছে, যাতে বারবার দেখা যায়। তালিবার সাথে কি ছিল? শিমুল। শিমুল শিমুল তার মানে কই? এই যে শিমুল হবে অ্যান্সার। শিমুল বাবাজি অ্যান্সার। শিমুল বাবাজি অ্যান্সার, ঠিক আছে। এরপরে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কি? ফুল বড়, মধুগ্রন্থিহীন। মধুগ্রন্থি কি হীন? মধুগ্রন্থি কি হীন পতঙ্গ পরাগী? না, মধুগ্রন্থি আছে, তার মানে উত্তর হবে 1 ও 3। শেষ। উত্তর কি? উত্তর হবে 1 ও 3। তারপর কুমড়া ফুল। কুমড়া ফুল বড় মধিগ্রন্থি যুক্ত। কুমড়া ফুল বড় মধিগ্রন্থি যুক্ত। কুমড়া ফুল কিসের মধ্যে পড়তে যাও? যে হচ্ছে জবা কুমড়াটা সরিয়ে কি? কুমড়াটা সরিয়ে তোমার হচ্ছে পাতিলে রাখো, তাই না? পাতিলতে হচ্ছে পতঙ্গ পরাগী ছিল, তার মানে পতঙ্গ পরাগীর বৈশিষ্ট্যগুলো এখানে দিয়ে দিলে শেষ। ফুল বড় মধুগ্রন্থি যুক্ত। ফুল বড় মধুগ্রন্থি যুক্ত, ঠিক আছে। তারপর হচ্ছে ফুলে পরাগরেণু গর্ভমুণ্ড আঠালো, এটাও ঠিক আছে। ফুল রঙিন সুগন্ধি যুক্ত। শেষ। কি অ্যান্সার হবে? কি? তিনোটাই অ্যান্সার হবে। তিনোটাই। ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেল গো। আচ্ছা, আর অল্প কয়েকটা। পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ কি? এগুলো সব কিন্তু বোর্ডে, ম্যাক্সিমাম কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, মানে এগুলো আসছে, তোমাদের যদি পরীক্ষা হয় তোমাদেরও আসবে, এগুলো ভিতর থেকে আসবে। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কি বা উদাহরণ কি? জবা, কুমড়া, ধান কি? ধান কি পতঙ্গ পরাগী? না, ধান হইছে হচ্ছে বায়ু পরাগী। সরিষা ফুলের সরিষা ফুল পতঙ্গ পরাগী হওয়ার কারণ কি? সরিষা ফুল পতঙ্গ পরাগী হওয়ার কারণ কি? মধুগ্রন্থি যুক্ত, তার মানে এই পয়েন্ট ঠিক আছে। তারপর পরাগরেণু গর্ভমুণ্ড আঠালো, এটাও ঠিক আছে। ফুল রঙিন, এটাও কি ঠিক আছে? ফুল রঙিন, এটাও ঠিক আছে। তার মানে উত্তর তিনোটাই। উত্তর তিনোটাই। এরপরে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। এরপর হচ্ছে বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। বায়ু পরাগী তার মানে কি? গন্ধহীন, ঠিক আছে। পরাগরেণু হালকা, ঠিক আছে। গর্ভমুণ্ড আঠালো, এটাও ঠিক আছে। বায়ু পরাগীর ক্ষেত্রে এইটাও ঠিক আছে, তার মানে অ্যান্সার কত? অ্যান্সার তিনোটাই। এরপরে পানি পরাগী ফুলের বৈশিষ্ট্য। পানি 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 পরাগী ফুলের বৈশিষ্ট্য, এই দেখো এইটা ঠিক আছে। স্ত্রী ফুলের বৃন্ত লম্বা কিন্তু পুং ফুলের বৃন্ত ছোট, এটা ঠিক আছে। বলছে আকারে ক্ষুদ্র, হালকা, অসংখ্য, এটাও ঠিক আছে। কারণ উত্তর হবে কি? কিন্তু এই প্রথমটার ক্ষেত্রে প্রথমটা কিন্তু আমরা পাই নাই কোথাও। প্রথমটা কিন্তু আমরা কোথাও পাই নাই, তার মানে অ্যান্সার কত? 2 ও 3, ঠিক আছে। ফাইনালি এমসিকিউ ক্লাস সলভ ক্লাস শেষ হলো। আমার মুখ ব্যথা হয়ে গেছে। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগছে, যদিও অনেক টাইম লাগছে আমার, তো কিছু করার নাই ভাইয়া। ভালো করে পড়তে হলে আসলে সবকিছুই পড়া লাগবে, টাইম নিয়ে পড়া লাগবে, ঠিক আছে। আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছি কেন? তোমরা এই চ্যাপ্টারটা নিয়ে অনেকে প্যারায় আছো, এত এত এমসিকিউ, কিচ্ছু পারতেছো না। এখন আশা করি কোনো সমস্যা হবে না, কিন্তু শর্ত একটাই, এই যে এত এত ছন্দ পড়তেছি, এই ছন্দগুলোও তো মনে রাখা লাগবে, তাই না? এই যে যেমন ককশি বারবার ভুল করতেছিলাম, এটা কি? এটা ভুল করা দেয় কি হয়েছে? তোমাদেরও কিন্তু মিস্টেক গুলো ঠিক হয়ে গেছে। যে হচ্ছে কতে আমরা বারবার কুমড়া ভাবতেছিলাম, এখন আসলে কতে হবে কি? কচু। কতে হবে কি? কচু, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাস আমরা এতটুকুই রাখতেছি। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো? নেক্সট ক্লাসে আমরা নিষিক্তকরণ ও ফলের উৎপত্তি পড়বো। দেন পড়বো কি? তারপরে পড়বো কি? আচ্ছা, তারপরে পড়বো হচ্ছে বীজের গঠন, অঙ্কুরোদ্গমন, তাইলে শেষ। অঙ্কুরোদ্গম, তাহলে শেষ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে ভালো লাগছে। কমেন্টে অবশ্যই জানাবা। তোমাদের একটা কমেন্ট দেখলে আমার অনুপ্রেরণা আরো বেড়ে যায়। এখন কত বাজে জানো? এখন বাজে রাত প্রায় 12টার কাছাকাছি। আর আমি ছাদের উপর বসে থেকে ভিডিওগুলো বানাচ্ছি মশার কামড় খেয়ে খেয়ে, ঠিক আছে। তো এতটুকু কষ্টের জন্য তোমাদের কাছ থেকে অবশ্যই কোনো না কোনো রিওয়ার্ড অবশ্যই পাবো। তো আজকের ক্লাস আমরা এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।